আসসালামু আলাইকুম। চ্যানেল এই সংবাদে আপনাদের আমন্ত্রণ জানাচ্ছি আমি আল আভি জাহান। বিস্তারিত সংবাদের শুরুতেই জানিয়ে দিচ্ছি ফ্রেশ প্রিমিয়াম টি সংবাদ শিরোনামগুলো। সারা দেশে সমবায়ের ধারণায় দারিদ্র্য বিমোচন ও জীবনমান উন্নয়নে প্রধানমন্ত্রীর নির্দেশনা, পেনশন স্কিমে যুক্ত হওয়ার তাগিদ। চট্টগ্রামে প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়ে নিহত পাইলট আসিম জাওয়াদের প্রতি শেষ শ্রদ্ধা, মানিকগঞ্জের সাটুরিয়ায় নিজ গ্রামে দাফন। স্থলভাগে গ্যাস ব্লক, আবারও বিদেশি কোম্পানিকে ইজারা দেওয়ার কার্যক্রম শুরু, ষড়যন্ত্র বলে বিশেষজ্ঞদের মন্তব্য। এবং ১৪০ ব্যবসায়ীকে সিআইপি রপ্তানি এবং ৪৪ জনকে সিআইপি ট্রেড কার্ড প্রদান, দেশে ব্যবসা খাত দ্রুত সমৃদ্ধ হওয়ার আশা। সংবাদ শিরোনামগুলো জানাচ্ছিলাম। এখনকার এই সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেল আই এর ইউটিউব চ্যানেলে এবং চ্যানেল আই এর ওটিটি প্ল্যাটফর্ম আই স্ক্রিনে লাইভ স্ট্রিম হচ্ছে। সারা বাংলাদেশে সমবায়ের ধারণা ছড়িয়ে দিয়ে দারিদ্র্য বিমোচন ও জীবনমান উন্নয়ন করার নির্দেশনা দিয়েছেন শেখ হাসিনা। গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় শিক্ষা ও কৃষি উপকরণ বিতরণ ও মতবিনিময় অনুষ্ঠানে প্রধানমন্ত্রী সকলকে পেনশন স্কিমে যুক্ত হতে বলেছেন। এর আগে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিসৌধে শ্রদ্ধা নিবেদন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। গোপালগঞ্জ প্রতিনিধি আসাদুজ্জামান বাবুলকে সঙ্গে নিয়ে মধু ত্রিপুরার ছবিতে রিপোর্ট করছেন নীলাদ্রি শেখর। ঢাকা থেকে সড়ক পথে টুঙ্গিপাড়া পৌঁছে প্রধানমন্ত্রী শেখ হাসিনা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিসৌধে শ্রদ্ধা জানান। সঙ্গে ছিলেন বঙ্গবন্ধুর ছোট মেয়ে শেখ রেহানা। এ সময় বঙ্গবন্ধু ও ৭৫-এর ১৫ই আগস্টের শহীদদের রুহের মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাতে অংশ নেন প্রধানমন্ত্রী। পরে দারিয়ারকুল আমার বাড়ি আমার খামার প্রকল্পের সদস্যদের মাঝে নগদ অর্থ, কৃষকদের মাঝে কৃষি যন্ত্রপাতি এবং সেলাই মেশিন বিতরণ ও মতবিনিময় অনুষ্ঠানে যোগ দেন প্রধানমন্ত্রী, যিনি এই সমিতির উপদেষ্টা। টুঙ্গিপাড়া উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে প্রধানমন্ত্রী বলেন, বঙ্গবন্ধুর সমবায়ের ধারণা থেকেই আমার বাড়ি আমার খামার ও পল্লী সঞ্চয় ব্যাংক গঠনের পরিকল্পনা। আমাদের যদি উৎপাদন বাড়াতে হয় তাহলে সেখানে আধুনিক প্রযুক্তি ব্যবহার করতে হবে, কৃষি যান্ত্রিকীকরণ করতে হবে। শুধুমাত্র সনাতনী পদ্ধতিতে চাষ করলে হবে না, আধুনিক পদ্ধতিতে চাষ করতে হবে। পৃথিবীর অন্যান্য দেশে যেমন জাপানকে তিনি উদাহরণ হিসেবে দেখাতেন যে জাপানের জমিতে ৩ গুণ বেশি ফসল হয়, তা আমাদের দেশে কেন হবে না? আর সেই লক্ষ্য নিয়ে তিনি বহুমুখী গ্রাম সমবায় গড়ে তোলেন এবং তিনি যে সবুজ বিপ্লবের ডাক দিয়েছিলেন এবং সেই সাথে সাথে বাংলাদেশের মানুষের আর্থসামাজিক উন্নয়নে কিভাবে সমস্ত প্রশাসনিক ব্যবস্থাকে ঢেলে সাজানো, গণমুখী করা এবং মানুষের ভাগ্য পরিবর্তন যাতে হয় সেই ব্যবস্থা তিনি নিয়েছিলেন। সমবায়ের ধারণাকে সারা দেশে ছড়িয়ে দিতে কৃষি উৎপাদন বাড়ানো এবং স্বনির্ভর বাংলাদেশ গঠনের প্রতি সবার আহ্বান জানান প্রধানমন্ত্রী। এই সমবায়ের মাধ্যমে মানুষের উৎপাদন বাড়ানো, দারিদ্র্য বিমোচন এবং ক্ষুদ্র সঞ্চয়ের ব্যবস্থা হয়। এর পাশে আরেকটা কাজ করেছি, সেটাও আমি বলবো সবাইকে, বিশেষ করে আমাদের রাজনৈতিক নেতা কর্মী বা নিজেরা যারা নিজে কাজ করে খান তাদের জন্য, সেটা হচ্ছে সার্বজনীন পেনশন স্কিম। এই সার্বজনীন পেনশন স্কিমও আমি এভাবে করেছি, যারা একটু অর্থশালী তারা ৫,০০০ টাকা করে রাখতে পারবে প্রতি মাসে এবং ২০ বছর বা ৩০ বছর বা ৪০ বছর পর থেকেই কিন্তু এই পেনশনের টাকা তুলতে পারবেন। পরে সমিতির সদস্যদের মাঝে নগদ অর্থ, কৃষকদের মাঝে কৃষি যন্ত্রপাতি, সেলাই মেশিন, বাইসাইকেল, শিক্ষা উপকরণ বিতরণ করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। নীলাদ্রি শেখর, চ্যানেল আই, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ। কর্ণফুলী নদীতে বিধ্বস্ত প্রশিক্ষণ বিমানে নিহত পাইলট স্কোয়াড্রন লিডার আসিম জাওয়াদের দ্বিতীয় জানাজার নামাজ হয়েছে ঢাকা সেনানিবাসের বিএএফ বেস বাসারে। সে সময় তাকে গার্ড অফ অনার দেওয়া হয়। সেখান থেকে দাফনের জন্য মরদেহ মানিকগঞ্জের সাটুরিয়ার গোপালপুর গ্রামে নিয়ে যাওয়া হয়েছে। এর আগে বৃহস্পতিবার রাতে চট্টগ্রামে বিমান বাহিনীর জহুরুল হক ঘাঁটিতে তার প্রথম জানাজার নামাজ হয়। স্কোয়াড্রন লিডার আসিম জাওয়াদ বৃহস্পতিবার প্রশিক্ষণ যুদ্ধ বিমান বিধ্বস্ত হয়ে মারা যান। আল মুকসিদের রিপোর্ট।
ঢাকা সেনানিবাসের BAF বেশ বাসারে চট্টগ্রামে বিমান বাহিনীর প্রশিক্ষণ বিমান দুর্ঘটনায় নিহত স্কোয়াড্রন লিডার মোহাম্মদ আসিম জাওয়াদের জানাজায় ছিলেন তার পরিবারের সদস্য এবং সশস্ত্র বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা। সেনাবাহিনী, নৌবাহিনী ও বিমান বাহিনীর প্রধানদের পক্ষ থেকে তাদের প্রতিনিধিরা নিহত পাইলটের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন। আমার এই ডাক্তারি জীবনে আমি অনেক লাশ দেখেছি, অনেক কাটাছিঁড়াও করেছি। আমার ছেলেকে আমি বুঝতে পারছি ইজেকশন হয়েছে, আমি বুঝতে পারছি হয়তোবা সে বেঁচে যাবে, কিন্তু আল্লাহ ওকে নিয়ে যাবে এইভাবে। সবাই ওর পেশাগত জীবনে ওর দায়িত্ব পালন করতে যেয়ে কারো মনে যদি কোনো প্রকার বিন্দুমাত্র কোনো আঘাত দিয়ে থাকে, আপনারা দয়া করে ওকে মাফ করে দিবেন, অন্তঃস্থল থেকে মাফ করে দিবেন। শোকে ভেঙে পড়েন আসিমের স্বজন ও সহকর্মীরা। ফিউনারেল প্যারেড শেষে স্কোয়াড্রন লিডার মোহাম্মদ আসিম জাওয়াদের মরদেহ রাষ্ট্রীয় মর্যাদায় মানিকগঞ্জ সদর কবরস্থানে দাফনের জন্য নিয়ে যাওয়া হয়। সেখানেই তার চিরশয়ান। আল মুকসিদ, চ্যানেল আই। নিত্যপণ্যের দাম বাড়তি থাকায় বিপাকে পড়েছেন কম আয়ের মানুষ। আগে থেকেই বাড়তি দামে সবজি কিনতে হচ্ছে, নতুন করে দাম বেড়েছে ডিম মুরগির। বিক্রেতারা বলছেন দাম বেড়ে যাওয়ায় বিক্রি কমেছে, ক্রেতাদের সঙ্গে দর কষাকষি করতে হচ্ছে। বাজার ব্যবস্থাপনা নিয়ে ক্ষুব্ধ ক্রেতারা বলছেন দাম অনুযায়ী খাবার কাটছাট করে চলতে হচ্ছে। লুৎফুর রহমান সোহাগের রিপোর্ট। খুব খারাপ অবস্থা। আমরা যারা মধ্যবিত্ত তাদের নাভিশ্বাস উঠে গেছে। প্রতিদিনই বাজার ঊর্ধ্বমুখী, কম টম নাই। ছোট একটা লাউ যেটা আমাদের এক বেলাও হবে না, এটা একদম 60 টাকা বলে, এটা 1 কেজিও হবে না। ঠিক এমনি তরকারির দাম প্রতিদিনই ঊর্ধ্বমুখী। এই যে পেঁপে হাইস্ট 80 টাকা। এই বাংলাদেশের মানুষ যেটা দেশের গাছ রুইলি হয়, 80 টাকা যদি পেঁপে হয় তাহলে মানুষ খাবে কি? কম কিনতে হচ্ছে এবং পর্যাপ্ত পরিমাণে কিনতে পারতাছি না এবং নিতে পারতাছি না, এবং পরিবারেরও খুশি করতে পারতাছি না। পরিবারও ভুল বুঝতেছে। এমন হতাশা নিয়ে কম আয়ের মানুষদের বাজার সারতে হচ্ছে। দাম বাড়তে বাড়তে প্রায় নাগালের বাইরে চলে গেছে বেশিরভাগ সবজি। আলু পেঁয়াজের দামও চড়া। যে পেঁপে 30 টাকা কেজি, সেই পেঁপে এখন বর্তমানে 80 টাকা কেজি। 1 কেজি আলুর দাম 60 টাকা, 1 কেজি ভেন্ডির দাম 60 টাকা, 1 কেজি কাঁকড়োর দাম 100 টাকা। 1 কেজি সবজির 60, 70, 80, 100 নিচে কোনো সবজি নেই, সর্বনিম্ন 60। নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের চাহিদা, এই দামগুলো তো একটু কমাইতে হবে সরকারের। এটার উপরে তার নজর দিতে হবে। এখন সে শুধু আমাদের দেশের উন্নয়ন করতেছে, সব কিছুই ঠিক আছে, কিন্তু সাধারণ মানুষে বাঁচবে কি করে এটা না দেখে খালি উন্নয়ন করে তো কোনো লাভ নেই। বাজারে সবচেয়ে বেড়েছে ডিম ও মুরগির দাম। ডিম ডজনে আর মুরগি কেজিতে 20 টাকা করে বেড়েছে। 20 পয়সা, 30 পয়সা, 50 পয়সা এভাবে বাড়তে বাড়তে প্রায় 1.5 টাকা যায় বাইরে গেছে প্রতি সপ্তাহে। পার ডিমে 150 পয়সা। কাস্টমাররা আমাদেরকে বলে, কিন্তু আমরা ব্যবসায়িক হিসেবে তো সহ্য করতে হবে, ধৈর্য। এই ধরেন কালকে মুরগি বেচছি 200 টাকা, 210 টাকা, আজকে মুরগি কিনে আনছি 210 টাকার উপরে। হ্যাঁ, বিক্রি তো কমতেছে। যে দোকানে আমরা পার দোকানে 300, 350, 400 কেজি মাল বেচছি, এখন কেন 200 কেজি মাল বেচতে কষ্ট হয়েছে। বাজার করতে তো সাধারণ মানুষের তো কষ্ট হবেই। যারা মনে করেন কম টাকার স্যালারি পায় তাদের তো সাধারণ অবস্থায় তো কষ্ট হবেই। নতুন দরে বাড়তি খরচ পড়ছে তেল কিনতে, স্বস্তি নেই চালের বাজারেও। লুৎফুর রহমান সোহাগ, চ্যানেল আই, ঢাকা। স্থলভাগের গ্যাস ব্লক আবার বিদেশি কোম্পানিকে ইজারা দেওয়ার কার্যক্রম শুরু করেছে পেট্রোবাংলা। সরকারের নীতিগত অনুমোদন নিয়ে দরপত্র আহ্বানের খসড়া তৈরির কাজ চলছে। পেট্রোবাংলার চেয়ারম্যান জানিয়েছেন, গ্যাস অনুসন্ধানে প্রচুর বিনিয়োগ প্রয়োজন বলে বিদেশি কোম্পানিকে ইজারা দেওয়া হচ্ছে। তবে এটি দেশের সম্পদ বিদেশিদের হাতে তুলে দেওয়ার ষড়যন্ত্র বলে মন্তব্য করেন বিশেষজ্ঞরা। রফিকুল বাশারের রিপোর্ট। সাধারণত স্থলভাগে গ্যাস অনুসন্ধান ও উত্তোলন করা কারিগরিভাবে সহজ ও সাশ্রয়ী। দেশের জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে তাই স্থলভাগের গ্যাস অনুসন্ধানে বিদেশি কোম্পানিকে ইজারা না দেওয়ার আদেশ দিয়েছিলেন উচ্চ আদালত। দেশে যে গ্যাস উত্তোলন হচ্ছে তার প্রায় সবই সিলেট, কুমিল্লা ও ভোলা অঞ্চলের। খুলনা, রাজশাহী, রংপুর ও দিনাজপুরে এখনও গ্যাস অনুসন্ধান করা হয়নি। এসব এলাকায় গ্যাস অনুসন্ধানের জন্য বিদেশি কোম্পানিকে ইজারা দেওয়ার উদ্যোগ নিয়েছে পেট্রোবাংলা। আমাদের গোটা বাংলাদেশের কিন্তু আমরা একটা ম্যাপিং তৈরি করেছি। ম্যাপিং করে কি পরিমাণ 2D 3D সেসমিক সার্ভে আমাদের করা আছে তার একটা তথ্য বের করেছি আমরা। দেশীয় উৎস থেকে গ্যাস আনার গতিটা যদি আমরা বাড়াতে পারি তাহলে আমাদের আমদানি নির্ভরটা অনেকটাই কমবে
সেই লক্ষ্য থেকে আমাদের 3টি উৎপাদনকারী কোম্পানি যেটা আছে বাপেক্স, বাংলাদেশ গ্যাস ফিল্ড, সিলেট গ্যাস ফিল্ড, তাদেরকে 100% কাজে লাগিয়ে বাপেক্সের 5টা রিগকে 100% কাজে লাগানোর পরেও আরও দ্রুত গ্যাস আনার জন্য আমাদের আইওসিকে আমরা কূপ খনন করে নিচ্ছি। 1975 সালের 9 আগস্ট স্থলভাগের 5টি গ্যাস ক্ষেত্র প্রায় বিনামূল্যে বিদেশি কোম্পানির কাছ থেকে কিনে নিয়েছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। সেই গ্যাস ক্ষেত্রগুলোই এখন বাংলাদেশের অর্থনীতির মূল চালিকা শক্তি। এরপর 3টি ছাড়া আর কোনো বিদেশি কোম্পানিকে স্থলভাগ ইজারা দেওয়া হয়নি। এখন আবার স্থলভাগে বিদেশি কোম্পানি আনা হচ্ছে। কূপ খনন করতে গেলে কিন্তু প্রতিটা কূপে আমাকে তাৎক্ষণিক ইনভেস্ট করতে হচ্ছে, কিন্তু আমরা যদি পিএসসির আওতায় যাই তাহলে কিন্তু আমাদের তাৎক্ষণিক ইনভেস্ট থাকছে না। তাহলে বাপেক্স বা এই 3টা কোম্পানির জন্য যে এলাকা নির্ধারিত আছে, তারা যে এলাকায় কাজ করছে, এই এলাকার বাইরের যে অংশগুলো এখনও আমরা আনটাচ থেকে গেছে, সেসব অংশে যদি আমরা অনশোর পিএসসির আওতায় আনতে চাই তাহলে আমাদের ইনভেস্টমেন্ট ছাড়াই পিএসসির আওতায় কিন্তু আমরা দিতে পারবো। তবে বিশেষজ্ঞরা বলছেন, বিদেশি কোম্পানিকে ইজারা দিলে গ্যাসের দাম বাড়বে। নিজস্ব অর্থায়নে অনুসন্ধানে গ্যাস উন্নয়ন তহবিলে যে অর্থ আছে তা দিয়েই অনুসন্ধান করা সম্ভব। স্থলভাগ পিএসসিতে যাওয়ার পেছনে সরকারের যুক্তি ছিল যে তাদের বিনিয়োগ সক্ষমতা নাই। গ্যাস উন্নয়ন তহবিল গঠন করে প্রায় 1,500 কোটি টাকা বছরে তারা পায়। তো সেই 1,500 কোটি টাকা তারা খরচ করতে পারেনি। 2022 সালে দেখা গেছে যে 65% আনস্পেন্ড রয়ে গেছে। এখন আইওসির গ্যাসের দাম দেখা যাচ্ছে যে 2 টাকার নিচে, তার 4 টাকার উপরে বাপেক্সের গ্যাসের দাম পড়ে গেছে। তো সেই জায়গা থেকে এখন আইওসিতে যাওয়ার উদ্দেশ্য, এটা তো বলা যেতে পারে যে ভয়ঙ্কর, একেবারে কন্ট্রাডিকশন, স্ববিরোধিতা সরকারের জন্য। পয়সা এখন আছে, তাহলে কেন বাপেক্সকে শতভাগ সক্ষমতায় গ্যাস উত্তোলন করা হবে না? বিদেশি কোম্পানি নির্বাচনে বর্তমান উৎপাদন অংশীদারি চুক্তির অভিজ্ঞতায় জুনের মধ্যে প্রাথমিক খসড়া তৈরি করে আন্তর্জাতিক পরামর্শ দিয়ে পর্যালোচনা করা হবে। পরে অনুমোদনের জন্য পাঠানো হবে জ্বালানি বিভাগে। রফিকুল বাশার, চ্যানেল আই, ঢাকা। রপ্তানি বাণিজ্যে গুরুত্বপূর্ণ অবদানের জন্য 140 ব্যবসায়ীকে সিআইপি রপ্তানি এবং 44 জনকে সিআইপি ট্রেড কার্ড দেওয়া হয়েছে। বাণিজ্য প্রতিমন্ত্রী আহসানুল ইসলাম টিটুর কাছ থেকে সিআইপি কার্ড গ্রহণ করেন তারা। অনুষ্ঠানে বাণিজ্য প্রতিমন্ত্রী বলেন, রপ্তানি বহুমুখীকরণ এবং বিশ্ববাজারে দেশীয় পণ্য সরবরাহ করতে পারলে দেশের ব্যবসা খাত দ্রুত সমৃদ্ধ হবে। বিস্তারিত জাকিয়া আক্তারের রিপোর্টে। দেশের রপ্তানি বাণিজ্যে গুরুত্বপূর্ণ অবদান রাখায় 184 ব্যবসায়ীকে সিআইপি কার্ড প্রদান করা হয়েছে। তাদের মধ্যে 140 জনকে রপ্তানি এবং এফবিসিসিআইয়ের 44 জন পরিচালককে সিআইপি ট্রেড কার্ড দেয়া হয়। রাজধানীর একটি হোটেলে সিআইপি কার্ড প্রদান অনুষ্ঠানে দেশের শীর্ষস্থানীয় ব্যবসায়ী এবং ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে বাণিজ্য প্রতিমন্ত্রী আহসানুল ইসলাম টিটুর কাছ থেকে ফার্মাসিউটিক্যালস পণ্য শ্রেণীতে ইনসেপ্টা ফার্মাসিউটিক্যালসের চেয়ারম্যান আব্দুল মুক্তাদির সিআইপি কার্ড গ্রহণ করেন। এছাড়া বেঙ্গল গ্রুপের জসিমউদ্দিন, শাহিনপুকুর সিরামিক্সের প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ হুমায়ুন কবির সহ শীর্ষ ব্যবসায়ীদের সিআইপি কার্ড প্রদান করা হয়। উৎপাদন নির্বিঘ্ন করতে গ্যাস ও বিদ্যুৎ ঠিকমতো দেওয়ার জন্য সরকারের প্রতি অনুরোধ জানান এফবিসিসিআই সভাপতি। গ্যাসটা ঠিক করে দেন, ইলেকট্রিসিটি ঠিক করে দেন, আমরা আপনাকে পয়সা দেব, কিন্তু আমরা এটার জন্য ব্যবসা করতে পারছি না। আমার মনে হয় এই কাজটা যদি আপনি করে দেন তাহলে ব্যবসায়ীরা ব্যবসা করতে পারবে। আমাদের অনেকগুলো প্রবলেম আছে, আপনি সেগুলো নিয়ে কাজ করছেন। আমরা আশা করি আগামী দিনে আপনার নেতৃত্বে মাননীয় প্রধানমন্ত্রী দেশকে যেভাবে এগিয়ে নিয়ে যাচ্ছে, আমরা আপনার নেতৃত্বে কাজ করব। ব্যবসা বান্ধব পরিবেশ নিশ্চিতে সরকার কাজ করছে বলে জানান বাণিজ্য প্রতিমন্ত্রী। ডেভেলপিং কান্ট্রি হিসাবে যে আমাদের ক্যাশ ইনসেন্টিভগুলি যে দেওয়ার সুযোগ, সেগুলো সীমিত হয়ে গেলেও আপনাদের রপ্তানি আয় কিন্তু টাকার অঙ্কে অনেক বাড়ছে। রপ্তানির জন্য যারা সিআইপি হলেন এবং ট্রেড বডির যারা সিআইপি হলেন, তাদের আমি মনে করি যে এটা একটা রাষ্ট্রীয় স্বীকৃতি, এবং এই স্বীকৃতিটাকে কাজে লাগিয়ে আমাদের রপ্তানি বাণিজ্য আমরা যেন বিভিন্ন দেশের সাথে আরো বৃদ্ধি করতে পারি, সেটাই কিন্তু আমাদের লক্ষ্য এবং উদ্দেশ্য। সিআইপি কার্ডধারীরা ব্যবসা সংক্রান্ত ভ্রমণে বিমান, রেল, সড়ক ও নৌপথে সরকারি বিমানবন্দরে ভিআইপি লাউঞ্জ 2 ব্যবহার, ব্যবসায়িক কাজে বিদেশে ভ্রমণের ভিসা প্রাপ্তির জন্য পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে লেটার অফ ইন্ট্রোডাকশন সুবিধা পাবেন।
জাকিয়া আক্তার, চ্যানেল আই, ঢাকা। বিয়ের পর সন্তান নেওয়ার সময় নির্ধারণে স্বাস্থ্য সংশ্লিষ্টদের সাথে পরামর্শ নিতে দম্পতিদের আহ্বান জানিয়েছেন বিশেষজ্ঞ স্ত্রীরোগ চিকিৎসক অধ্যাপক ডাক্তার রওশন আরা। চ্যানেল আইকে তিনি বলেছেন, পরিকল্পনা মতো সন্তান নিলে গর্ভবতী নারীর স্বাস্থ্য এবং গর্ভধারণের আগে পরে জটিলতা এড়িয়ে সুস্থ সন্তান প্রসব নিশ্চিত করা সম্ভব। জান্নাতুল বাকিয়া কেকার রিপোর্ট। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর সর্বশেষ প্রকাশ করা 2023 সালের পরিসংখ্যান বলছে, দেশের মানুষের গড় আয়ু বেড়েছে। পুরুষের গড় আয়ু 70 বছর 8 মাস আর নারীর গড় আয়ু 73 বছর 8 মাস। এই তথ্য নারী স্বাস্থ্যের উন্নয়ন নির্দেশ করে। বাংলাদেশ ডেমোগ্রাফিক অ্যান্ড হেলথ সার্ভের তথ্য অনুযায়ী এদেশে মেয়েদের বিয়ের গড় বয়স 15 বছর 3 মাস আর 18 বছরের কম বয়সী মেয়েদের বিয়ের হার 41.6%। তাদের মধ্যে যারা মা হচ্ছেন এমন গর্ভবতীদের 57% বয়স 19-এর কম। এতে মা ও শিশু উভয়ের জীবন হুমকির মুখে থাকে। স্বাস্থ্যের উন্নতি না হতো তারা এত দূর পর্যন্ত এগিয়ে আসতে পারতো না। আইন করে দেওয়া হচ্ছে যে 18-র আগে বিয়ে না। আমরা এখনও দেখতে পাচ্ছি, প্রতিদিন আমরা যে চেম্বার করি, হসপিটালে দেখি, এখনও 15 বছরের মেয়ের বিয়ে হচ্ছে। স্বামী চলে যাবে, দেখা গেলো যে এক্ষুনি বাচ্চা নেওয়ার দরকার, তাকে মা হওয়ার জন্য চাপ দেওয়া হচ্ছে। তো একটি মেয়ে 15-16 বছরে বিয়ে হয়ে যে পরিমাণ বাচ্চা নিচ্ছেন, আমাদের কিন্তু আর্লি ম্যারেজও বাড়লো, আবার আর্লি প্রেগনেন্সিও কিন্তু হচ্ছে। এই বাস্তবতায় মা ও শিশুর জীবন সুরক্ষায় সন্তান নেওয়ার আগে চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীর মতামত নেওয়ার পরামর্শ দিয়েছেন এই বিশেষজ্ঞ স্ত্রীরোগ চিকিৎসক। একটা সময় ছিল যে প্রায় 500 মা মারা যেতেন 1 লক্ষ সন্তান জন্ম দিতে গিয়ে, এখন সেটা এসে দাঁড়িয়েছে 123-এ। সেই দিক থেকে তো আমরা বলবো যে আমরা, কিন্তু আমি মনে করি একটি মারও মারা যাওয়া উচিত না। দম্পতি অ্যাজ এ হোল, সে দম্পতি কিন্তু চিন্তা করবো যে আমাদের আসলে এখন বাচ্চা নেওয়ার সময় হচ্ছে কিনা। সেটাকে আমরা বলি প্রি কনসেপশনাল কাউন্সেলিং, মানে বিয়ের আগেই একটা পরিকল্পনা তৈরি করা। সেইটা আমাদের দেশে এখনও খুব ভালোভাবে আসেনি। কাউন্সেলিং করলো, অথবা ইউনিয়ন কাউন্সিলের যে চিকিৎসক থাকেন তাকেও যদি কাউন্সেলিং করলো, বা ওই যে পরিবার পরিকল্পনা অধিদপ্তরে যারা মাঠ কর্মীরা আছেন তারাও কিন্তু আজকাল এটা কাউন্সেলিং করে। দেশে শিশু মৃত্যুর হার বর্তমানে প্রতি 1000-এ 33 জন। অপুষ্টি শিকার ও অপরিণত বয়সী মায়েরা সন্তান জন্ম দিলে মা ও সন্তানের মৃত্যু ঝুঁকির পাশাপাশি জন্মগত নানান শারীরিক মানসিক জটিলতা দেখা দেয়। এ কারণেই সন্তান নেওয়ার বিষয়ে পরামর্শ গ্রহণের উপর এতটা জোর দিয়েছেন এই বিশেষজ্ঞ। জান্নাতুল বাকিয়া কেকা, চ্যানেল আই, ঢাকা। এ পর্যায়ে নিয়ে নিচ্ছি বিরতি। বিরতির পর্যায়ে থাকছে ফিরে এলাম বিরতির পর। বরাবরের মতো উৎসব মুখর পরিবেশে ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের নবীন বরণ ও অগ্রায়ণ অনুষ্ঠান হয়েছে। বিশ্ববিদ্যালয়ের ছাত্র শিক্ষক কেন্দ্রে এই আয়োজনকে ঘিরে শিক্ষক শিক্ষার্থীদের মিলন মেলা জমে ওঠে। মিথিলা নাজনীন জানাচ্ছেন বিস্তারিত। তবুও শান্তি, তবু আনন্দ, তবু অনন্ত জাগে স্লোগানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগ নতুনদের স্বাগত জানাচ্ছে। একই সাথে যারা শিক্ষা কার্যক্রম শেষ করেছে তাদেরও শুভেচ্ছা জানানো হয় এই আয়োজনে। 1962 সালে প্রতিষ্ঠার পর থেকে গত অর্ধশতকের বেশি সময় ধরে দেশের গণযোগাযোগ ও সাংবাদিকতা শিক্ষায় পথিকৃতের ভূমিকা পালন করছে বিভাগটি। এমন এমন জায়গায় আমার জার্নালিজমের বন্ধুদেরকে দেখে বিস্মিত হই যে আমরা তো পড়েছিলাম সাংবাদিকতা, ওরা এখানে কি করে এলো। তার মানে ইটস সাচ এ ভার্সেটাইল সাবজেক্ট। এখান থেকে যারা পড়ালেখা করেছে তাদের যে জ্ঞান, তাদের যে বিবেক বুদ্ধিতে উন্মোচিত করেছে, তারা দেশ সমাজ জাতিকে অন্য একটা মাত্রা দেয়। অপসাংবাদিকতা দূর করে সুস্থ সাংবাদিকতার চর্চায় বিভাগের শিক্ষার্থীরা এগিয়ে আসবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা। বিশ্ববিদ্যালয় এমন একটি জায়গা যেখানে শিক্ষার্থীরা আসবেন এবং তারা সেখানে তাদের সম্পূর্ণ রূপ রস শব্দ গন্ধ বর্ণ এখানে যা কিছু আছে বিশ্ববিদ্যালয়ের সব কিছু তারা আস্বাদন করবে। এখানে বিশ্ববিদ্যালয় ইজ দ্য ট্যালেন্ট হাব, অ্যান্ড ঢাকা বিশ্ববিদ্যালয় পার্টিকুলারলি এটাকে আমরা ট্যালেন্ট হাব বা তার থেকে বেশি কিছু বলতে পারি। সত্যকে সামনে নিয়ে আসা। জার্নালিজম ইজ অ্যাবাউট ডিগিং আউট দ্য ট্রুথ। নবীন এবং অগ্রাণ যারা পাচ্ছে সবাই এই জিনিসগুলো খেয়াল রাখবে।
সারাদিনের এ আয়োজনে প্রাণচঞ্চল হয়ে ওঠে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি চত্বর। মিথিলা নাসনিন, চ্যানেল আই, ঢাকা। গাজায় 7 মাসের বেশি সময় ধরে চলা যুদ্ধবন্ধে যুদ্ধবিরতির আলোচনা কোনো ধরনের চুক্তি ছাড়াই শেষ হয়েছে। রাফায় ইসরায়েলি বাহিনী বোমা বর্ষণ চালিয়ে যাচ্ছে। হামলার জেরে শহরটি ছেড়ে এরই মধ্যে পালিয়ে গেছেন 80,000-এরও বেশি ফিলিস্তিনি। বিস্তারিত মাহফুজুল হাসানের রিপোর্টে। গাজায় যুদ্ধবিরতির চুক্তির জন্য মিশরের কায়রোয় বৈঠক করেছিল হামাস, ইসরায়েল, যুক্তরাষ্ট্র, মিশর ও কাতারের প্রতিনিধিরা। তবে সে আলোচনা শেষমেশ ভেস্তে গেছে। হামাস জানিয়েছে যুদ্ধবিরতির আলোচনার জন্য মিশরের কায়রোয় যাওয়া তাদের প্রতিনিধি দল কোনো চুক্তি ছাড়াই কাতারে ফিরে যাচ্ছে। হামাস মনে করছে গাজার যুদ্ধবিরতির বিষয়টি এখন পুরোপুরি ইসরায়েলের উপর নির্ভর করছে। দুদিনের বৈঠকে মধ্যস্থতাকারীদের মাধ্যমে গাজায় যুদ্ধবিরতি সংক্রান্ত প্রস্তাব পেশ করে হামাস। তবে ইসরায়েল তাতে আপত্তি জানানোয় বৃহস্পতিবার কোনো সিদ্ধান্ত ছাড়াই সেই বৈঠক শেষ হয়েছে। হামাসের পেশ করা সেই প্রস্তাবে গাজা উপত্যকা থেকে ইসরায়েলি সেনাদের প্রত্যাহার, বাস্তুচ্যুত ফিলিস্তিনিদের নিজেদের বাড়িঘরে ফিরে আসার সুযোগ প্রদান, হামাসের কাছে থাকা জিম্মিদের বিনিময়ে ইসরায়েলের কারাগারগুলোতে বন্দী ফিলিস্তিনিদের মুক্তি এবং গাজায় স্থায়ী যুদ্ধবিরতির মতো ইস্যুগুলো অন্তর্ভুক্ত করা হয়েছিল। যুক্তরাষ্ট্রের হুমকি উপেক্ষা করে রাফায় বড় ধরনের সামরিক অভিযান চালানোর প্রস্তুতি নিচ্ছে ইসরায়েল। এ নিয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে ইসরায়েলের সম্পর্কে টানাপোড়েন দেখা দিয়েছে। ইসরায়েলে মার্কিন অস্ত্রের চালান বন্ধের বিষয়ে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেনের হুমকির প্রতিক্রিয়ায় ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেছেন, প্রয়োজনে তার দেশ একাই দাঁড়াতে পারবে। ইসরায়েলের হামলায় গাজার বেশিরভাগ এলাকা ধ্বংসস্তূপে পরিণত হয়েছে আগেই। এখন বাকি রয়েছে শুধু দক্ষিণাঞ্চলীয় শহর রাফা। ক্রমেই এ শহরে হামলা জোরদার করছে ইসরায়েল। জাতিসংঘ জানিয়েছে এ হামলার জেরে ইতিমধ্যেই শহরটি ছেড়ে পালিয়ে গেছেন 80,000-এর বেশি মানুষ। রাফার বিভিন্ন অংশে ক্রমাগত বোমাবর্ষণের মধ্যে ইসরায়েলি ট্যাঙ্কগুলি শহরের কাছাকাছি এসে জড়ো হচ্ছে বলেও জানা গেছে। মাহফুজুল হাসান, চ্যানেল আই। এবার নিটোল টাটা কৃষি সংবাদ। সাতক্ষীরায় গত বৃহস্পতিবার থেকে আনুষ্ঠানিকভাবে আম পাড়া শুরু হয়েছে। নির্ধারিত দিনপঞ্জি অনুযায়ী গোপালভোগ, গোবিন্দভোগ সহ স্থানীয় জাতের আম পাড়া হচ্ছে। জেলায় আমের উৎপাদন ভালো না হওয়ায় হতাশ চাষিরা। নির্ধারিত দিনপঞ্জি অনুযায়ী আম পাড়ার পরামর্শ দিয়েছেন কৃষি কর্মকর্তারা। সাতক্ষীরা থেকে আবুল কালাম আজাদের পাঠানো তথ্য, ভিডিওচিত্রে সৈয়দ অদিতের রিপোর্ট। মাটি ও আবহাওয়া অনুকূলে হওয়ায় অন্যান্য স্থানের তুলনায় আগেই বাজারজাত করা যায় সাতক্ষীরার আম। জেলা প্রশাসনের দিনপঞ্জি অনুযায়ী গোপালভোগ, গোবিন্দভোগ, মুম্বাই সহ স্থানীয় জাতের আম ভাঙা শুরু হয় বৃহস্পতিবার। সদর উপজেলার কুকরালি এলাকায় আম ভাঙা কার্যক্রমের উদ্বোধন করা হয়। দেশে বিদেশে ব্যাপক চাহিদা থাকায় সাতক্ষীরায় দিনে দিনে বাড়ছে আম চাষ। গুণগত মান বজায় রাখতে তৎপর থাকেন আম চাষিরা। তবে এবারে উৎপাদন নিয়ে হতাশ তারা। এবার আমের সংখ্যা খুব কম, এবারে দাম বেশি, 2 গুণ আমের দাম বেশি। বাগানে ফলন কম হওয়ার কারণে বাজারে আমদানি কম, এজন্য বিক্রি তার হারও কম। গুটি কাটা প্রথমে কম, কিন্তু গোবিন্দ হিমসাগরে একটু বাড়বে, কিন্তু আশা করতে যেরকম সেরকম পরিমাণে হবে না। এখন সরিষা বিক্রি হচ্ছে 2,1800 টাকা মন, গোবিন্দভোগ 2,400-2,800 টাকা মন। যে আগে বিক্রি হইল 1,600-1,700 টাকা মন, সেই মালের দাম এখন বৃদ্ধি। অপরিপক্ক আম পাড়া ঠেকাতে দিনপঞ্জি অনুযায়ী আম ভাঙার পরামর্শ দিয়েছেন কৃষি কর্মকর্তারা। গোবিন্দভোগ 11 মে, হিমসাগর 22 মে, ল্যাংড়া 29 মে ও আম্রপালি 10 জুন আম পাড়ার দিন নির্ধারণ করা হয়। কৃষকদের উদ্দেশ্যে আমার পরামর্শ হলো, তারা যেন আমের পরিপক্কতার লক্ষণ দেখে আমগুলা হারভেস্ট করেন এবং ভোক্তাদেরকে সুন্দর আম, কোয়ালিটি আম তুলে দেন। এতে তারাও লাভবান হবে, ভোক্তারাও পরিতৃপ্ত হবে এবং সাতক্ষীরার সুনাম চারিদিকে ছড়িয়ে যাবে। সাতক্ষীরায় 4,100 হেক্টর জমিতে আমের উৎপাদন হয়েছে। লক্ষ্যমাত্রা ধরা হয়েছে 50,000 মেট্রিক টন। এই আমের দাম প্রায় 300 কোটি টাকা। চাষিদের প্রতি অনুরোধ, দিনপঞ্জি দেখে আম পাড়তে হবে। জেলায় এবার 5,000-এরও বেশি বাগানে 4,000 হেক্টরেরও বেশি জমিতে আম চাষ হয়েছে। উৎপাদনের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে 50,000 মেট্রিক টন। সৈয়দ অদিত, চ্যানেল আই। এবার প্রকৃতি সংবাদ।
খননের অভাব ও অব্যবস্থাপনায় নাব্য হারিয়ে ধুধু বালুচরে পরিণত হয়েছে নীলফামারীর তিস্তা, ইছামতি সহ 25টি নদ নদী। সমতল ভূমির সাথে মিশে এক সময়ের খরস্রোতে এসব নদ নদী এখন ফসলি জমি। এতে জীবিকার পাশাপাশি পরিবেশ ও জীববৈচিত্র্যে বিরূপ প্রভাব পড়েছে। নাব্য ফেরাতে নিয়মিত ড্রেজিংয়ের কথা জানিয়েছে পানি উন্নয়ন বোর্ড। আনোয়ারুল আলম প্রধানের তথ্য ও ভিডিওচিত্রে আফরোজা হাসির রিপোর্ট। দুকুল ছাপিয়ে প্রবাহিত হতো তিস্তা, চারালকাটা, বুড়িখোড়া, ধুম, কুমলাই, নাওতারা, যমুনেশ্বরী, ইছামতি, বুলাই, শালকি, চিকলি সহ বিভিন্ন নদ নদী। চলত ডিঙি, পালতোলা নৌকা আর বজরা। ছিল চিরচেনা প্রমত্তা নদীর রূপ। কিন্তু কালের বিবর্তন আর রক্ষণাবেক্ষণের অভাবে নদীগুলো এখন মরে গেছে। দেখে বোঝার উপায় নেই এগুলো এক সময়ের খরস্রোতা নদ নদী। খনন করেও সুফল মিলছে না। নদ নদীর এ বৈরী আচরণে অনেক জেলে পরিবার তাদের আদি পেশা ছেড়ে জীবন জীবিকার তাগিদে বেছে নিচ্ছেন ভিন্ন পেশা। নদীর কোনো পানি নেই, মরুভূমি হয়ে গেছে। ক্ষেত খেলাত পানি দিন না গেছে, বোর্ডিং করি মেশিন দিয়া, পানি থাকে না। হ্যাঁ, খুবই দুর্ভাবে পড়ে গেছি। জমি একের কোনো খেত আছে না, শুকি টুকি একের শেষ। পানি দেওয়া যাচ্ছে না, নদীর মাছও নাই। এই নদীতে খুঁড়ার থাকিয়া পানি আর আটকে না। নদীর পানি নাই দেখি আমার মরুভূমি হয়ে গেছি, এখন আমরা কি করি খাবো? উৎস থেকে পানি প্রবাহ স্বাভাবিক না থাকা আর দীর্ঘদিন ড্রেজিং না হওয়ায় বদলে গেছে নদীর চিরচেনা রূপ। বর্ষা মৌসুমে দুই কুল উপচে পড়ে, আবার শুষ্ক মৌসুমে এসব নদীতে পানি থাকে না। গ্রেডিয়েন্টটা অনেক বেশি আপনার হচ্ছে এবং বালু, সম্পূর্ণ নদীটা বালু। আপনার যে পানিটা হয় এটা কিন্তু দ্রুত নিষ্কাশিত হয়ে যায়। এই কারণে কিন্তু আমাদের নদীগুলোতে নিয়ম ওভাবে শুষ্ক মৌসুমে পানি থাকছে না। এখন পানি রাখার জন্য আমাদের নিয়মিত এটা ড্রেজিং এবং হচ্ছে বিভিন্ন ধরনের ওয়াটার রিটেনশন স্ট্রাকচার করতে হবে, যেগুলোতে আমাদের পানির ধারণ ক্ষমতা নদীতে বৃদ্ধি পাবে। পানির ন্যায্য হিস্সা আদায়ের পাশাপাশি পরিকল্পিত খননের মাধ্যমে নাব্যতা ফিরিয়ে আনার দাবি ভুক্তভোগীদের। আফরোজা হাসি, প্রকৃতি ও জীবন ডেস্ক, চ্যানেল আই। এখন দেখবেন খেলার খবর।